আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আজ নিয়ে যাচ্ছি ইতিহাসের নগরী সোনারগাঁওয়ে। সোনারগাঁও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন রাজধানী এবং একটি ঐতিহাসিক স্থান, যা মসলিন কাপড়ের জন্য বিশ্বখ্যাত ছিল। ত্রয়োদশ শতাব্দীতে দেব বংশের সময় থেকে এর গুরুত্ব বৃদ্ধি পায় এবং পরবর্তীতে সুলতানি আমলে এটি প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। ঈশা খাঁ ও বারো ভূঁইয়াদের শাসনামলে এটি পূর্ববঙ্গের প্রশাসনিক এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিতি লাভ করে। ঢাকা রাজধানী হওয়ার পর সোনারগাঁওয়ের গুরুত্ব কমলেও ঊনবিংশ শতাব্দীতে পানামনগর গড়ে ওঠার মাধ্যমে এটি পুনরায় হিন্দু বণিকদের বাণিজ্যিক কেন্দ্র হিসেবে জেগে ওঠে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহাসিক পানাম সিটি বা পানাম নগরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানের যে পুরনো ভবনগুলো রয়েছে সেগুলো, এবং জানার চেষ্টা করব সংক্ষেপে তার ইতিহাস। দিল্লি সালতানাতের সময়কালে সোনারগাঁও গুরুত্ব লাভ করে। এটি ফখরুদ্দিন মোবারক শাহ এবং তার পুত্র ইখতিয়ার উদ্দিন গাজী শাহ শাসিত সোনারগাঁও সালতানাতের রাজধানীও ছিল। এখানে বাংলা সালতানাতের রাজদরবার ও টাকশাল ছিল এবং গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে এটি বাংলা সালতানাতেরও রাজধানী ছিল। সোনারগাঁও বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয় এবং বহু অভিবাসী এই অঞ্চলে বসতি স্থাপন করে। এই পানাম নগর বাংলার প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী, যা 19 শতকে ধনী হিন্দু ব্যবসায়ীদের বসতি হিসেবে গড়ে উঠেছিল। ঔপনিবেশিক ধাঁচের 52টি দোতলা ও একতলা ভবন সম্বলিত এই শহরটি মোঘল ও ইউরোপীয় স্থাপত্যের মিশ্রণেই তৈরি, যা মূলত মসলিন ও থান কাপড়ের ব্যবসার প্রধান কেন্দ্র ছিল। এটি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক শহরের মধ্যে অন্যতম একটি। এখানকার বেশিরভাগ ভবন ঊনবিংশ শতাব্দীর ঔপনিবেশিক শৈলীর সাথে ইউরোপীয় ও মোঘল স্থাপত্যের সংমিশ্রণ দেখতে পাওয়া যায়। এটি প্রধানত হিন্দু ধনী ব্যবসায়ীদের আবাসস্থল ছিল। এখানে নদীপথে বিলেত থেকে থান কাপড় আসত এবং মসলিন রপ্তানি হতো। বর্তমানে এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত একটি পুরাকীর্তি। এটি হারিয়ে যাওয়া শহর বা ভূতুরে শহর নামেও পরিচিত ছিল। সোনারগাঁওয়ে এলে আপনি শুধু পানাম সিটি নয়, বরং শিল্পাচার্য জয়নুল আবেদিন কর্তৃক প্রতিষ্ঠিত লোকশিল্প জাদুঘরটিও দেখতে পাবেন। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকা থেকে কিভাবে খুব সহজেই সোনারগাঁওয়ের পানাম সিটিতে এবং লোকশিল্প জাদুঘরে পৌঁছাতে পারবেন। গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের ওখান থেকেই স্বদেশ পরিবহন, দোয়েল পরিবহনের বাসগুলো নিয়মিত ছাড়ে। 7 মিনিট বা 8 মিনিট বিরতিতেই এই গাড়িগুলো ছেড়ে আসে। এই গাড়িগুলোর গন্তব্যস্থল হচ্ছে মেঘনা ঘাট। আপনাদেরকে মেঘনা ঘাট পর্যন্ত যেতে হবে না, মোগরাপাড়া নামক বাস স্ট্যান্ডে নেমে যেতে হবে। সে পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি 65 টাকা করে। তবে সার্ভিসগুলো বেশ ভালো, বলতে পারেন গেট লক সার্ভিস। খুব একটা দাঁড়ায় না, রাস্তাঘাটে জ্যাম না থাকলে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মধ্যে গুলিস্তান থেকে মোগরাপাড়াতে পৌঁছানো সম্ভব। মোগরাপাড়ায় নেমে একটি সিএনজি বা অটোতে করে খুব সহজেই এই পানাম সিটি এবং লোকশিল্প জাদুঘরে পৌঁছানো যায়। সেখানে ভাড়া পড়বে, অটো রিজার্ভ নিলে ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা, আর সিএনজিতে জনপ্রতি 15 টাকার মতো করে পড়বে এবং খুব অতি অল্প সময়ের মধ্যেই 15 থেকে 20 মিনিটের মধ্যেই আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। আর এখানে অল্প কিছু খাবার হোটেল আছে,
সেই হোটেলগুলোতে দুপুরের খাবার পেয়ে যাবেন মোটামুটি স্বল্প মূল্যেই বলা চলে। তবে এখানে রোদের তাপ অতিরিক্ত বেশি, সেজন্য পরিবার পরিজন নিয়ে বেড়াতে হলে শীতকালটাই বেছে নেওয়া উত্তম বলে আমার কাছে মনে হয়। কেননা প্রচুর রোদ, সরাসরি রোদ লাগে এখানে এবং প্রচুর গরম অনুভব হয়। হাতে সময় থাকলে একদিনের ট্যুর হিসাবে ঘুরে আসতে পারেন সারাদিনের জন্য। আশা করি সকলের ভালো লাগবে। তো সকলকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটিতে সঙ্গে থাকবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।